রাতের খাবার শেষ করে প্রতিদিনের মতো আজও ছাদে গেলাম পায়চারি করতে। এটা আমার রোজকারের অভ্যেস। আজকের রাতটা যেন অন্য দিনের থেকে কেমন জানি একটু আলাদা। দূরের দিকে তাকিয়ে দেখলাম কালো মিশমিশে অন্ধকার আকাশে কিছু নক্ষত্র জ্বলজ্বল করছে। আজ বোধহয় অমাবস্যার রাত, তাই আকাশে মেঘের ছিটেটুকু না থাকলেও চাঁদের কোনো চিহ্ন দেখতে পেলাম না। কালো আকাশ জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র হীরকখণ্ডের মতো কিছু নক্ষত্র ছড়িয়ে আছে। পায়চারি শেষ করে আমি আমার আরাম কেদারায় গিয়ে বসে পড়লাম। আরাম কেদারায় হেলান দিয়ে আমার অনেক দিনের পুরনো একটি কথা মনে পড়ে গেল। প্রায় বছর 10 হয়ে গেল আমি হসপিটাল থেকে রিটায়ার করেছি। সেখানকার লোকজনের সাথে তেমন যোগাযোগ আমার নেই, তবুও এতদিন আগের সেই হাসপাতালের একটি ঘটনা যেন আমার স্মৃতি থেকে আর কোনো দিনও মুছবে না। অন্তত যতদিন এমন মিশকালো আকাশ জুড়ে তারাদের ঝিকিমিকি আলো চোখের সামনে ভেসে উঠবে, ততদিন তো ভুলতে পারবো না। চোখের সামনে মিশকালো অন্ধকারটা কেটে যেতে যেতে একটি মুখ ভেসে উঠল। জো স্ল্যাটার। টিকালো নাক, সরু থুতনি, ফ্যাকাশে বর্ণহীন ঘোলাটে চোখ দুটো, পাণ্ডু মুখবর্ণ এবং অবিন্যস্ত নোংরা চুল। আপনারা হয়তো আমার কথার মাথামুন্ডু কিছু বুঝতে পারছেন না, তাই না? তাহলে শুনুন, ঘটনাটি প্রথম থেকেই বলি। কলেজ শেষ করে হ্যাপি হোম নামে একটি মেন্টাল হসপিটালে মানে অ্যাসাইলামে আমি ঢুকেছি ইন্টার্ন হিসেবে। আসলে এই জায়গাটাতে কেউ আসতে চায় না, ইন্টার্ন হলে তো একদমই নয়। কলেজে পড়ার সময় নানান রকমের মানসিক রোগীর সংস্পর্শে এসেছি। কেউ চুপচাপ থাকে, কেউ বা সারাক্ষণ বক বক করে চলেছে, বা কেউ হঠাৎ হঠাৎ ভায়োলেন্ট হয়ে ওঠে। হ্যাপি হোম নামটা শুনতে বেশ লাগলেও এখানকার ব্যাপারটা ততটা নিরীহ নয়। আর 5টা সাধারণ মেন্টাল অ্যাসাইলামের থেকে একটু আলাদা, কারণ এখানে যেসব মানসিক রোগীদের রাখা হয় তারা কোনো না কোনো সময় কোনো না কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। তাদের মধ্যে বেশিরভাগ আবার খুনি। আদালতে তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পর তারা পাগল প্রমাণিত হওয়ায় তাদের চিকিৎসার জন্য এখানে এনে রাখা হয়। প্রথম প্রথম আমি খুব ভয়ে ভয়ে থাকতাম, কোনো পেশেন্টেরই খুব কাছাকাছি যেতাম না। ওদের মধ্যে অনেকে আবার মিশুকে ছিল, নিজের থেকেই এগিয়ে এসে আমার সাথে আলাপ করতে চাইতো। এই ব্যাপারটা আমার আরও বেশি ভয় লাগতো। আমি এড়িয়ে চলতাম তাদের। হাসপাতালের রক্ষীরা সারাক্ষণ সব পেশেন্টকে চোখে চোখে রাখত, তাও কয়েকজনের চোখের দিকে তাকালে বুকের রক্ত যেন জল হয়ে যেত আমার। মৃত ব্যক্তিদের মতো ঘোলাটে এবং স্থির চোখ তাদের, যেমন এক গভীর প্রতিহিংসা বাস করছে তাদের মধ্যে। আমার কাজ ছিল পেশেন্টদের পার্সোনাল প্রোফাইল মেনটেন করা। তারা কোথা থেকে এসেছে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তারা ছোটবেলায় কোনো আঘাত পেয়েছে কিনা, কি কি এক্সটার্নাল স্টিমুলাসের জন্য তাদের এই ভায়োলেন্ট হয়ে ওঠা, এই সব আর কি। কাজটা আমার খারাপ লাগতো না। একটা মানুষ কি কি কারণে প্রতিহিংসা পরায়ণ এবং খুনি হয়ে ওঠে তার একটা আইডিয়া পাওয়া যেত। কাজে যোগ দেওয়ার 15 দিন পরের কথা। সকালে আমার টেবিলে বসে পিসির সিস্টেম অন করছি, এমন সময় বাইরে একটা হইচই পড়ে গেল। এটা অবশ্য এখানকার খুব একটা আশ্চর্য ব্যাপার নয়, কারণে অকারণে এখানে হইচই চেঁচামেচি লেগেই থাকে। বাইরে বেরিয়ে কিন্তু দেখলাম ব্যাপারটা সেরকম কিছু না। স্থানীয় রক্ষীরা জিপে করে একটি নতুন পেশেন্টকে এনেছে, তাকেই নামানোর চেষ্টা চলছে। জনাচারে কনস্টেবল এবং হসপিটালের কর্মীরা মিলে
লোকটাকে জিপ থেকে নামিয়ে হসপিটালের মধ্যে নিয়ে গেল। বেশ লম্বা চওড়া চেহারা, রোদে পড়া খয়েরি গায়ের রং, হালকা নীল চোখ দুটোতে যেন ঘুম ঘুম ভাব। জামা কাপড় দেখে বোঝা যায় লোকটা পাহাড়ি কোনো অঞ্চলে থাকতো। চোখে মুখে যেন কেমন একটা সহজ সরল বোকা বোকা ভাব। লোকটাকে এখানে ধরে আনার পেছনে একটা ভয়ানক ইতিহাস ছিল, তো সেটাই আগে বলি আপনাদের। লোকটার নাম জো স্ল্যাটার। শহরের এক প্রান্তে নদী শেষ হয়ে যেখানে পাহাড় আরম্ভ হয়েছে সেখানেই একটা নির্জন এলাকায় সে থাকতো। লোকটা ছোটবেলা থেকেই নাকি পাগলাটে গোছের ছিল, তাই লোকজনের সাথে তেমন যোগাযোগ তার ছিল না। বছর 6 হলো সে বিয়ে করেছিল এবং তার 2 মেয়ে হয়েছিল। সে যাই হোক, 3 মাস আগে একদিন হঠাৎ করে স্ল্যাটারের ছোট মেয়ে দৌড়তে দৌড়তে পুলিশের ফাঁড়িতে এসে জানায় তাদের বাড়িতে মারাত্মক একটা কাণ্ড ঘটছে। রাগের বশে তার বাবা সম্ভবত তার মা ও দিদিকে খুন করেছে। পুলিশ দলবল নিয়ে স্ল্যাটারের বাড়িতে উপস্থিত হয়। সেখানে স্ল্যাটারের স্ত্রী ও বড় মেয়ের মৃতদেহ পাওয়া যায়। স্ল্যাটার কিন্তু তারপর থেকেই বেপাত্তা। জঙ্গলের মধ্যে কোথাও গা ঢাকা দেয় সে। পুলিশ তার কোনো নাগাল পায় না। অথচ গ্রামের বাসিন্দারা মাঝে মধ্যেই তার উন্মাদ চিৎকার শুনতে পেত জঙ্গলের এ প্রান্ত ও প্রান্ত থেকে। সে কেন তার স্ত্রী এবং মেয়েকে খুন করেছে তার কোনো কারণ জানা যায়নি। ছোট মেয়েটিকে জিজ্ঞাসা করেও কিছু জানা যায়নি। তার বয়স এতটাই অল্প যে এত বড় মানসিক আঘাতের পরে কোনো কিছুই গুছিয়ে বলার বা বিবরণ দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। আর সে যাই হোক, কয়েক মাস লুকোচুরির পর পুলিশের জালে ধরা পড়ে জো স্ল্যাটার। স্ল্যাটার যে কিভাবে ধরা পড়ল সে ব্যাপারে আমি বিশেষ কিছু জানি না। আমার এক কলিগের কাছ থেকে শুনেছিলাম। ঠান্ডার এক রাতে স্থানীয় একদল কাঠুরে তাকে গাছের নিচে পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে যায়। তখনও তারা জানতো না যে স্ল্যাটার একজন খুনের আসামি। বাড়িতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষার পর স্ল্যাটারের জ্ঞান ফেরে। কিছুক্ষণ সে চুপচাপ পাথরের মতো বসে থাকে। তারপর রাতে বাড়ির লোকজন শুয়ে পড়লে হঠাৎ উন্মাদ হয়ে চিৎকার করতে থাকে এবং ছুটে গিয়ে রান্নাঘর থেকে বার করে আনে ছুরি। সামনে যাকে পায় তার দিকে এলো পাথারি ছুরি চালাতে থাকে। কিসের উপর যেন প্রতিহিংসা পরায়ণ হয়ে ক্ষেপে ওঠে সে। ঘর থেকে বেরিয়ে এসে বাইরে ছুটে গিয়ে শূন্যে লাফ দিয়ে হাওয়ায় ছুরি চালাতে থাকে। তখন ভয়ে কেউ তার সামনে যায়নি। পরের দিন সকালে একটা হলদে পাতাঝরা গাছের নিচে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ। জবানবন্দিতে সে বলেছে এই সমস্ত ভয়ঙ্কর ঘটনা কিছুই তার মনে নেই। বিচারে সে পাগল প্রমাণিত হওয়ায় তাকে অ্যাসাইলামে পাঠানো হয়। অবশ্য মাসখানেক জঙ্গলের ফল খেয়ে আর পোকামাকড়ের কামড়ের ফলে তার শরীরে এমন বিষক্রিয়া ঘটেছিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আর দরকার ছিল না। হাসপাতালে প্রথমবার চেকআপের পরই ডক্টর ব্রায়ান জানিয়ে দেন জো স্ল্যাটারকে আর 10 দিনের বেশি বাঁচিয়ে রাখা অসম্ভব। হ্যাপি হোমে এরকম কেস নতুন কিছু না। এখানকার সমস্ত রোগীরাই কোনো না কোনো মানসিক রোগের শিকার। জো স্ল্যাটারকে নিয়ে আমার একান্তভাবে কোনো আগ্রহ ছিল না, কিন্তু দিন তিনেক পরে সকালবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেই সকালটার কথা আমার এখনো পরিষ্কার মনে আছে। আমি 13 নম্বর বেডের পেশেন্টের রিপোর্ট ডক্টর ব্রায়ানকে ব্রিফ করছিলাম। হঠাৎই আমার কোমরের বাঁধা অ্যালার্মটা ভাইব্রেট করতে লাগলো। বাইরে বেরিয়ে বুঝতে পারলাম স্ল্যাটারের রুমে কিছু একটা ঘটছে। ছুটে গেলাম সেদিকে। ঘরে আগে থেকেই লোকজন জড়ো হয়েছে। একটা বেডের উপর 4 জন গার্ড মিলে চেপে ধরে রেখেছে স্ল্যাটারকে।
তার শরীরটা থেকে থেকে যেন আছড়ে পড়তে চাইছে। অমানসিক শক্তিতে হাত পা ছুঁড়ছে সে, মুখে কিছু যেন বলছে, সবটা স্পষ্ট নয়। আমি একটু এগিয়ে গিয়ে সেটা শোনার চেষ্টা করলাম। ছাড়া ছাড়া বিক্ষিপ্ত কিছু শব্দ কয়েকটা যেন শুনতে পেলাম। চোখ ধাঁধানো আলো, অন্তহীন মহাশূন্য, ছায়ায় ঢাকা পাহাড় উপত্যকা। কিন্তু এসব ছাপিয়ে একটা অদ্ভুত ব্যাপার শুনতে পেলাম। স্ল্যাটারের জ্ঞান নেই, অথচ কিছু একটা প্রাণীর কথা বলছে সে। আমি আরো ভালো করে শোনার চেষ্টা করলাম। জীবিত কোনো কিছুর কথা বলছে সে। বিরাট আগুনের গোলার মতো শরীর, সুবিশাল অন্তহীন সেই শরীর থেকে মহাজাগতিক আলো বেরিয়ে আসছে। সেটা যেন এসে দাঁড়িয়েছে স্ল্যাটারের ঠিক সামনে। তার কি যেন ক্ষতি করছে সেই অগ্নিময় প্রাণীটা, তার বদলা নিতে চায় স্ল্যাটার। অজ্ঞান অবস্থায় স্ল্যাটারের মণিহীন চোখ দুটো একবার আমার দিকে এসে পড়ল। আমি আঁতকে উঠলাম। সেই চোখের দিকে তাকিয়ে যেন এক মুহূর্তের জন্য সেই বিরাট ভয়ানক প্রাণীটাকে দেখতে পেলাম আমি। সাথে সাথে স্ল্যাটারের দেহ স্থির হয়ে গেল। তারপর হৃদস্পন্দন ক্রমশ স্বাভাবিক হয়ে আসতে লাগলো। কয়েক মিনিট পরে চোখ খুলল স্ল্যাটার। তার চোখ থেকে সেই উন্মাদ প্রতিহিংসা ভাব মুছে গিয়েছে, আবার সেই বোকা বোকা ভাবটা ফিরে এসেছে। হাতটা সরাতে গিয়ে দেখল তার হাত দুটো বেডের সাথে বাঁধা রয়েছে। সে আমার দিকে ফিরে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার হাত বেঁধে রেখেছেন কেন? আমি তার পাশে গিয়ে বসলাম। অন্য ডাক্তাররা ঘর থেকে বেরিয়ে যেতে বললাম, তুমি কি স্বপ্ন দেখছিলে স্ল্যাটার? স্ল্যাটার কিছুক্ষণ যেন কি ভাবলো, বলল, কি জানি, মনে পড়ছে না। চোখ দুটো খুব ব্যথা করছে, খুব ভারী লাগছে। আচ্ছা আচ্ছা স্ল্যাটার, কেউ কি তোমার কোনো ক্ষতি করছে? আচ্ছা, রাগ আছে তোমার কারোর উপর? আমি জিজ্ঞেস করলাম। স্ল্যাটার কোনো রকমে একটা হাত দিয়ে আমার কোনোই খামচে বলল, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না ডাক্তার বাবু। আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিন ডাক্তার বাবু, আমার এখানে একদম ভালো লাগে না। পরের সপ্তাহের মধ্যেই এই ঘটনা বার দিনে ঘটল। ঘুমোতে ঘুমোতে সে হঠাৎই যেন অন্য জগতে চলে যায়। শেষবার আমি নিজেই সেখানে উপস্থিত ছিলাম। বিছানায় ছটফট করতে করতে সে প্রায় একই কথা বারবার বলতে থাকে। এরই মধ্যে খেয়াল করেছি অস্পষ্ট শব্দের মধ্যে সে আলগোল শব্দটা বারবার উচ্চারণ করে। আলগোল এর মানে কি তা আমিও জানি না। এটি কি কোনো লোকের নাম, না জায়গার নাম, নাকি অন্য কিছু? ব্যাপারটা ক্রমশ আমায় ভাবিয়ে তুলল। জো স্ল্যাটার কোনো শহুরে শিক্ষিত জ্ঞানী নয়, নিতান্ত পাহাড়ি সাধারণ গ্রাম্য মানুষ। রূপকথার গল্প বা উদ্ভট চিন্তাভাবনার বিলাসিতা তার থাকার কথা নয়। কোনো মতে রোজগারের ভাত রুটি জোগাড় করতে পারলেই তার দিন চলে যায়। খুন খারাপি এসব নিতান্তই স্বাভাবিক হলেও পাগলামির ঘরে যে অদ্ভুত কথাটা সে বলতে চাইছে তার কোনো ব্যাখ্যা আমি পাই না। অনেক সময় কোনো মেন্টাল ট্রমা ছোটবেলার কল্পনার সাথে মিশে গিয়ে এইরকম রূপকথার জন্ম দেয়। ব্যাপারটা ডক্টর ব্রায়ানকে জানাতে তিনি বিশেষ কিছু গুরুত্ব দিলেন না।
স্ল্যাটারের জীবনকাল তো আর মাত্র কয়েকটা দিন, তাই তাকে নিয়ে আর মাথা ঘামানোর দরকার মনে করলেন না তিনি। অনেক ভেবে আমার একটা ব্যাপার মনে হয়েছে, স্ল্যাটারের অ্যাটাকগুলো সব ঘুমের মধ্যে হয়। কোনো কিছুর সাথে যেন লড়াই করছে সে, অর্থাৎ স্বপ্নে সে কিছু একটা দেখছে। তার স্বপ্ন রূপকথা হলেও মনে হয় তারও একটা বাস্তব ভিত্তি আছে। আমরা আমাদের পারিপার্শ্বিক ব্যাপার নিয়ে স্বপ্ন দেখি, নাকি স্বপ্ন একটা দেওয়ালের মতো যার উপারে কি আছে আমরা এখনো জানি না? হয়তো স্বপ্নে আমি আর বাস্তবের আমি দুটো জগতেই বসবাস করি, দুটো আলাদা আলাদা এন্টিটি। দুটো ডাইমেনশনে, অর্থাৎ 2Dতে যে চতুর্ভুজ আমরা অঙ্কন করি সেটা 3Dতে হয়ে যায় কিউব, গোল হয়ে যায় গোলক, ত্রিভুজ হয়ে যায় প্রিজম। 2D 3D দুটোই সমানভাবে সত্য। ঠিক তেমনই অন্য একটা ডাইমেনশনে হয়তো অন্য একটা আমার অস্তিত্ব আছে, সেখানেই কি স্বপ্ন আমাদের নিয়ে যায়? যদি তাই হয় তাহলে স্ল্যাটার তার স্বপ্নে যে প্রাণীটাকে বারবার আসতে দেখছে সেটা তার মারাত্মক একটা ক্ষতি করতে চাইছে, সেটা কে? সবকিছু যেন ধোঁয়াশা। একটা জিনিস বুঝতে পারছি যে কোনো উত্তর পেতে গেলে আমায় শীঘ্রই কিছু করতে হবে, না হলে স্ল্যাটারের মৃত্যুর পর তার সবকিছুই অধরা থেকে যাবে। এবার একটা অন্য কথায় আসা যাক। এখানে ইন্টার্ন হয়ে আসার আগে আমি কলেজে পড়াকালীন একটি যন্ত্র নিয়ে কাজ করছিলাম। সেটা কতদূর সফল হয়েছে আমি বলতে পারবো না। একজনের উপর পরীক্ষা করেছিলাম, যদিও বিশেষ কিছু কাজ দেয়নি। হতাশ হয়েই সেটাকে পুরনো বইয়ের আড়ালে ফেলে রেখেছিলাম। যন্ত্রটা কি করে সেটা বলার আগে একটা কথা বলে নেওয়া দরকার। আমাদের মহাজগৎ ভর এবং শক্তি মূলত এই দুটি জিনিস দিয়েই গঠিত। যেহেতু শক্তি ভর এবং ভর শক্তিতে রূপান্তর সম্ভব, তাই বলা যায় আমাদের মহাজগৎ শক্তি দিয়েই গঠিত। তাছাড়াও অন্য একটি ধ্রুবক হলো সময়। এই ব্যাপারটি বিজ্ঞানী আইনস্টাইন আমাদের বুঝিয়েছেন E=mc² এই সূত্রের মাধ্যমে। আমি গবেষণা করে দেখেছি আমাদের শরীরের যে জটিল কার্যপ্রণালীর মাধ্যমে আমরা চিন্তা ভাবনা করি তাকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। যেহেতু শক্তিকে পরিমাপ করা সম্ভব, তাই আমরা মানুষের চিন্তা ভাবনাকেও আউটপুট হিসেবে নিতে পারি। আমার যন্ত্রের মূল উদ্দেশ্য এটাই। অর্থাৎ সহজভাবে বলতে গেলে যন্ত্রটি কোনো মানুষের মাথায় পরিয়ে দিলে বিশেষ একটি মানসিক অবস্থায় তার চিন্তা ভাবনাকে আউটপুট হিসেবে দেখা সম্ভব। যদি যন্ত্রটা কাজ করে তাহলে স্ল্যাটারকে দিয়ে জিনিসটা পরীক্ষা করে দেখা যেতে পারে। বিশেষ করে তার স্বপ্নগুলো যদি পরিষ্কার করে দেখতে পাই তাহলে স্বপ্নের জগতের সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাবে। স্ল্যাটারের মাথায় ঘুমন্ত অবস্থায় যে ছবিগুলো ফুটে ওঠে তাকে এনার্জি স্টেটে রূপান্তরিত করা গেলেও তার ডিজিটাল আউটপুট কিভাবে পাবো তা বুঝতে পারছিলাম না। আউটপুট যা পাওয়া যাচ্ছিল তা শুধু নানা ধরনের বাইনারি নাম্বার বা অ্যালফাবেট। শেষে বুঝলাম আউটপুটটাকে রূপান্তরিত করে ক্লিপ আকারে দেখা যাবে না, যেভাবে আসছে সেভাবেই দেখতে হবে। যন্ত্রটার সাথে একটা রিফ্লেক্টর ফিট করলাম, অর্থাৎ একটা প্রান্ত স্ল্যাটারের মাথায় লাগিয়ে আর একটা দিক ইলেকট্রিক ওয়্যারের মাধ্যমে আমার মাথায় লাগিয়ে রাখলে স্ল্যাটারের ঘুমন্ত অবস্থায় স্বপ্নের প্রতিচ্ছবি আমি দেখতে পাবো। হাসপাতালের দিক থেকে এই ব্যাপারটা নিয়ে সমস্যা হবে না। মৃত্যুপথযাত্রী একটা রোগীকে নিয়ে আমি যাই এক্সপেরিমেন্ট করি না কেন দেখবার তো কেউ নেই। স্ল্যাটারের রুমে থাকে নার্স এবং আমার মতো 2-1জন ইন্টার্ন। তাদেরকে ম্যানেজ করা তেমন কোনো ব্যাপার না। পরের দিন সকালে আমার টেলিপ্যাথি অপটিমাইজার যন্ত্রটি নিয়ে হাজির হলাম স্ল্যাটারের কেবিনে। বুকের মধ্যে একটা উত্তেজনা অনুভব করছি। যন্ত্রটা কাজ করবে কিনা আমি জানি না। যদি কাজ করে
তাহলে মানুষের স্বপ্নের জগতের সম্পর্কে একটা নতুন দিক খুলে যাবে। এই নিয়ে একটা থিসিস লিখে বড়সড় একটা পুরস্কারও পেয়ে যেতে পারি। আর একটা ব্যাপারও মনে হলো, স্ল্যাটার স্বপ্নের মধ্যে যে প্রশ্নগুলো বলে সেগুলো নিয়ে বেশ কৌতূহল হয়েছে আমার। সারাদিন আমি এইসব নিয়েই ভাবি। কাল এইসব নিয়ে ভাবতে ভাবতে হঠাৎই জানি মনে হলো অ্যালগোল নামটা আমি কোথাও যেন শুনেছি, খুব সম্ভবত কোনো একটা জায়গার নাম। কিন্তু সমস্ত ম্যাপ খুঁজেও আলগোল নামে কোনো জায়গা খুঁজে পেলাম না। অথচ নামটা মনে পড়লে কেমন যেন ভয় করছে আমার বারবার মনে পড়ে যাচ্ছে সেই অগ্নিময় মহাজাগতিক প্রাণীটির কথা, যার সাথে লড়াই করে চলেছে স্ল্যাটার স্বপ্নের ওপারে। স্ল্যাটারের ঘুমন্ত শরীরটা বিছানার একটি পাশে গুটিসুটি মেরে পড়েছিল। তার কপালে আমি যন্ত্রের একটা দিক লাগিয়ে দিলাম। তারপর নিজের কপালে আর মাথার পেছনে আর একটা দিক লাগিয়ে পাশের চেয়ারটায় বসে পড়ে পা এলিয়ে দিলাম। একটু আগেই একটা সিডেটিভ নিয়েছি, এবার আমার ঘুম আসবে, তবে সেটা শুধু শরীরের। আমার মন সচেতন থাকবে এবং স্ল্যাটারের অবচেতন মনের সেই দৃশ্যগুলি ফুটে উঠবে আমার স্বপ্নে। চোখ দুটো আস্তে আস্তে ভারী হয়ে আসতে লাগলো। ডান পাশে মুখ ফিরিয়ে দেখার চেষ্টা করলাম স্ল্যাটারকে। সে আগের মতোই ঘুমোচ্ছে। গোটা মুখ জুড়ে কাটাচেরা দাগ, ঠিক যেন যুদ্ধ ফেরত সৈনিকের মতন। কোঠরে ঢোকা ছায়াময় চোখের পাতার আড়ালে কি যেন লুকিয়ে আছে আমি এখনো জানি না। হয়তো জানতে পারবো মানুষের স্বপ্নের রহস্য। আমার চোখ বন্ধ হয়ে এলো। কিছুক্ষণের জন্য আমি অন্ধকারে হাতড়ে বেড়ালাম। মনে হলো অসীম শূন্যের উপর দিয়ে হাঁটছি। আমার পায়ের তলায় মনে হচ্ছে পথ নেই, তবুও চলছি। কোথা থেকে একটা অদ্ভুত সুর ভেসে আসছে। না না, একদিক থেকে না, যেন আমার চারিপাশে ছড়িয়ে আছে শব্দের উৎসটা। অন্ধকারে আমি আরও খানিকটা এগিয়ে যেতেই মনে হলো আমার সামনে কিছু আলোক বিন্দু ফুটে উঠছে খুব দ্রুত, যেন দ্বিগুণ হারে বাড়ছে তারা। ঠিক যেন অন্ধকার ঘরে সহস্র জোনাকি জন্ম নিচ্ছে। আমি থামলাম না, এগিয়ে গেলাম। এখন আমার চারপাশে কয়েক লক্ষ আলোক বিন্দু। লক্ষ্য করলাম তাদের মধ্যে কয়েকটা যেন আকারে বড় হচ্ছে। মনে হচ্ছে এই দৃশ্যটা আমি আগেও দেখেছি, তবে এখানে নয়, অন্য কোথাও। মহাজগতের সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত এই বিন্দুগুলো যেন একইভাবে জ্বলছে, আর এই সুরটাও একইভাবে বেজে চলেছে। এর শুরু নেই, শেষ নেই। মহাকালের অন্তহীন স্রোতের মতো একইভাবে বেজে চলেছে। হঠাৎ মনে হলো আমার ঠিক সামনেই যেন দুটো আলোক বিন্দু কিসের যেন রূপ নিচ্ছে, মানুষের মতো অথবা দৈত্যের মতো। ধীরে ধীরে আরো বড় হয়ে চলেছে শরীর দুটো, যেন মাঝ আকাশে দুটো অগ্নিময় কালপুরুষ। তাদের শরীর থেকে নিঃসৃত আলো আমার চোখ ধাঁধিয়ে দিল। আমি তবুও দেখার চেষ্টা করলাম। কেন জানি মনে হলো চোখের সামনে জো স্ল্যাটারকে দেখছি। সেই হাসপাতালের বেডে ক্লান্ত মৃতপ্রায় মানুষটা নয়, আলোর ঝলকানি বেরিয়ে আসছে তার পুরো শরীর থেকে। সে যেন উন্মত্ত হিংস্র ষাঁড়ের মতো বারবার ঝাঁপিয়ে পড়ছে এবং প্রবল আক্রোশের সাথে ছিন্ন ভিন্ন করতে চাইছে সেই সমস্ত আলোকে। আর তার ঠিক সামনেই যমদূতের মতো দাঁড়িয়ে আছে সেই অগ্নিময় মহাজাগতিক প্রাণী। ইয়ে কি দেখছি আমি? এ কি স্বপ্ন? যদি তাই হয় তাহলে এই স্বপ্নের মানে কি? আমি আর তাকিয়ে থাকতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। তা সত্ত্বেও অনুভব করলাম
আমার চোখের সামনে একটি আলোর বিস্ফোরণ হলো। বুঝলাম যুদ্ধে এক পক্ষ পরাজিত হয়েছে। চোখ থেকে হাত ছড়াতে দেখলাম চারপাশের আলোকবিন্দুগুলো নিভিয়ে আসছে। চারদিকে আবার নিস্তব্ধতা। হয়তো আবার জেগে উঠব আমি। অন্ধকার ফিকে হয়ে আসছে। তারই মধ্যে শুনতে পেলাম একটা অমানসিক কণ্ঠস্বর। জোশ লেটার মারা গেছে। সে তার জাগতিক প্রাণের বাইরে বেরোতে পারেনি। তার পার্থিব জীবনকে সে ফিরে আসতে পারেনি। জোশ ল্যাটার মারা গেছে। চোখের সামনে ডাক্তার ব্রায়ানের মুখখানা দেখতে পেলাম। তাতে যেন বিষাদের চিহ্ন। আগের মতোই স্ল্যাটারকে দেখতে পেলাম। মুখ আর ওঠানামা করছে না। মুখটা ক্ষত বিক্ষত। তাতে অন্ধকার নেমেছে। এই পর্যন্ত বিশ্বাস করতে আপনাদের হয়তো অসুবিধে হয়নি। ঘুমের মধ্যে অতি বাস্তব স্বপ্ন আপনারাও দেখেছেন। স্ল্যাটার হয়তো তেমনই কিছু দেখত। আমি শুধু একটা নিউজ পেপারের কাটিং আপনাদের দেখাতে চাই। না 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 না, দেখাতে তো পারবো না, তাই আপনাদের পড়েই শোনাই। যেটা স্ল্যাটারের মৃত্যুর দুদিন পরে অ্যাস্ট্রোনমি টুডের কাগজটাতে বেরিয়েছিল। 22শে ফেব্রুয়ারি 1901। আকাশের উত্তর পশ্চিম কোণে 1 মাস হলো এক আশ্চর্য নতুন তারা দেখা যাচ্ছিল। এই জায়গায় আগে অবশ্য কোনো তারা দেখা যায়নি। তারাটির উজ্জ্বলতা 15 দিন আগে সর্বাধিক ছিল। তারপর ধীরে ধীরে তার উজ্জ্বলতা কমতে থাকে। কাল রাত থেকে তারাটিকে আর দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে বিটা বায়োইলেকট্রিক ক্লিপসের জন্য। বাকিটা না শুনলেও চলবে। আর রইল অ্যালগোল। না, এটা কোনো জায়গার নাম নয়। আজ রাতে যদি আকাশ মেঘমুক্ত থাকে, বাইরে বেরিয়ে আকাশের উত্তর পশ্চিম কোণে দেখবেন উজ্জ্বল তারা কাপেলা, তার খানিকটা দূরে খানিকটা লাল জলজলে একটা নক্ষত্র, যার ইংরেজি নাম দ্য ডিমন স্টার, অর্থাৎ অ্যালগোল।